আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের কোনো সাহায্য নিয়ে দেশ স্বাধীন হয়নি বলছেন শামু। এদিকে শুধু নির্বাচন নয়, রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন পার্থ। জানাবো ভারত সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলছে খেলাফত মজলিস। এবং সর্বশেষ জানাবো ঢাকায় ভারতীয় দূতাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতের কোনো সাহায্য নিয়ে দেশ স্বাধীন হয়নি বলছেন শামু। ভারতের কোনো সাহায্য নিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেনি বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামো। সামো বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে ভারত তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পাকিস্তানকে বাংলার মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে। ভারত যদি বাংলাদেশকে ছোট করে দেখে তাহলে দেশটির সরকার ভুলের স্বর্গরাজ্যে আছে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এদেশের জনগণ ৭১ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। ভারতের কোনো সাহায্য নিয়ে স্বাধীনতা লাভ করেনি। মুক্তিকামী মানুষেরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। সমাবেশে তিনি আরো বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা করেছে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা। আমরা এই ধরনের কাজে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারতকে মনে করে দিতে চাই বাংলাদেশে তাদেরও দূতাবাস ও হাই কমিশন রয়েছে। আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন, না হলে উগ্রবাদী উস্কানির পরিণতি ভালো হবে না। এর আগে গ্র্যান্ড হোটেল মরস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণে শেষে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। শুধু নির্বাচন নয়, রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, তরুণদের আগে যেভাবে হ্যান্ডেল করা যেত এখন আর সেভাবে করা যাবে না, কারণ নতুন এই জেনারেশন অনেক সচেতন, মোর ডেমোক্রেটিক। তাই কেবল আগামী নির্বাচন নয়, টোটাল রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সাবেক এই এমপি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সব কথা বলেন। প্রশ্ন, এত বড় একটা ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে গেল দেশে, অনেকে একে দ্বিতীয় স্বাধীনতা বলছে। এই তুলনাকে আপনি কিভাবে দেখেন? আন্দালিব রহমান পার্থ তুলনা করতেই পারেন, কিন্তু স্বাধীনতা জিনিসটার গুরুত্ব তো আলাদা। একটা সম্পূর্ণ বাংলাদেশের জন্ম। তবে আমি কোনো অর্জনকেই ছোট করে দেখি না। স্বাধীনতার সময় ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিলেন, এখন সেখানে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণটা ছিল আলাদা বিষয়। তবে এবারও অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। আসলে এই আন্দোলনটা ছিল গত ১৫-১৬ বছরে মানুষের মনে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। সরকার অহংকারী হয়ে গিয়েছিল। আমি মনে করি আল্লাহর তরফ থেকে এসেছে এই পতন। প্রশ্ন, এই আন্দোলনে বিজেপি সহ রাজনৈতিক দলগুলোর অবদান কতটুকু? আন্দালিব রহমান পার্থ, অবদান কতটুকু বলতে পারবো না, তবে আমাদের ছাত্র সংগঠন তো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমাদের ৬ জন ছেলে এই আন্দোলনে মারা গেছেন। আমি নিজেও জেলে গিয়েছিলাম এই আন্দোলনের পক্ষে স্ট্যাটাস নেওয়ার জন্য। আমরা রাজনৈতিক দলগুলোর প্রথম থেকে আন্দোলন করে আসছি, কিন্তু এই আন্দোলনকে শুধু ১৫ দিনের আন্দোলন বললে ভুল হবে। ২০০ রানের ১৮০ রান আমরা করে দিয়েছি, আর এরা হয়তো ১০ বলে ২০ রান করেছে। এই ছাত্র জনতা একটি ম্যাচিউরড আন্দোলনের লিড দিয়েছে, যার ফলে আন্দোলনে সফলতা এসেছে। প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে কিভাবে দেখছেন আপনি? কোন কোন বিষয়ে সংস্কারের উপর আপনারা অধিক গুরুত্ব দিচ্ছেন? আন্দালিব রহমান পার্থ, আমরা এটাকে পজিটিভলি দেখছি। আমরা সংবিধান সংস্কারের উপর গুরুত্ব দিচ্ছি। ওদিকে নির্বাচন কমিশনেরও কিছু ব্যাপার আছে, সেগুলো দেখছি। প্রশ্ন, দেশের রাজনৈতিক অবস্থা আসলে কি, কেমন চলছে অর্থনীতি? আন্দালিব রহমান পার্থ, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি আমরা পজিটিভই মনে করি, কারণ একটা বিপ্লবের মাধ্যমে এই সরকার এসেছে। নৈতিকভাবে আমরা সবাই এই সরকারের পাশে দাঁড়িয়েছি, সমর্থন করছি। প্রত্যেকটা সরকারের মতো একটু একটু ভুল ত্রুটি তো হবেই, আর এটাও মাথায় রাখতে হবে যে এটি কোনো রাজনৈতিক সরকার নয়, এটি একটি অন্তর্বর্তী সরকার, যাকে আমরা সবাই সব জায়গা থেকে সাপোর্ট করার চেষ্টা করছি, যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। কোনোভাবেই যেন এই সরকার ফেল না করে। অর্থনীতির কথা বলতে গেলে আমি বলবো অর্থনীতি একটু স্থবির, কারণ বড় বড় ব্যবসায়ী বা শিল্পপতি কিংবা ইনভেস্টর বলেন, সবাই মনে করেছেন যে জনগণের সরকার অর্থাৎ নির্বাচিত সরকারের দায়িত্ববোধ বা জবাবদিহিতা বেশি থাকে। হয়তো এই চিন্তা থেকে ইনভেস্টমেন্টটা কম হচ্ছে, কিন্তু
অন্ততপক্ষে ভালো দিকটা হলো আমরা এখন ব্যাংক লুটপাটের কথা শুনছি না। প্রশ্ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। আপনার দলের জন্য কি এটি একটা চ্যালেঞ্জ? আন্দালিব রহমান পার্থ, এটা সবার জন্য চ্যালেঞ্জ। আওয়ামী লীগ যেভাবে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়ে গেছে, পার্লামেন্টারি সিস্টেম, নির্বাচনী ব্যবস্থা সবকিছু নষ্ট করে দিয়েছে। এই ব্যবস্থায় দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে সমস্ত দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে লিড দিতে হলে বিএনপি নিজেকে নতুনভাবে সামনে নিয়ে আসতে হবে। সম্প্রতি আরেকটি নতুন মেসেজ আমাদেরকে বাংলাদেশ দিয়েছে। দেশে বর্তমানে 4 থেকে 5 কোটি তরুণ ভোটার আছে। এদের আগে যেভাবে হ্যান্ডেল করা যেত এখন আর সেভাবে করা যাবে না, কারণ নতুন এই জেনারেশন মোর ডেমোক্রেটিক। কাজেই শুধু নির্বাচন নয়, রাজনীতিটাই আগামী দিনে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা যদি জনগণের আশা আকাঙ্ক্ষা অনুসারে কাজ না করতে পারি, নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী রাজনীতি না করতে পারি এবং এদেরকে যদি সেভাবে হ্যান্ডেল করা না যায়, তাহলে হয়তো আমাদেরকে একদিন না ওরা আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে। প্রশ্ন, নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই কমিশনের কাছে আপনার প্রত্যাশা কতটুকু? আন্দালিব রহমান পার্থ, একটা ভালো নির্বাচন করার জন্য তো শুধু নির্বাচন কমিশন নাই, লোকাল গভর্নমেন্ট, পুলিশ, অন্যান্য অনেক মন্ত্রণালয় আছে যাদের ইনভলভমেন্ট আছে, কারণ নির্বাচন কমিশনের তো হাত পা বাঁধা থাকে, কারণ তাদের তো প্রয়োজনীয় জনবল থাকে না। আমি মনে করি যে এই নির্বাচন কমিশনকে আমাদের সবারই পজিটিভলি দেখা উচিত, সহযোগিতা করা উচিত। প্রায় 15-16 বছর পর সাধারণ মানুষ আবারও ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। এই অবস্থায় এই নির্বাচন কমিশনকে যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি, তাহলে এই কমিশন ইনশাআল্লাহ একটি ভালো নির্বাচন করতে পারবে। প্রশ্ন, নির্বাচনী রোডম্যাপ না দিলেও সরকারের আইন উপদেষ্টা সম্প্রতি বলেছেন আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই সম্পর্কে আপনার বক্তব্য কি? আন্দালিব রহমান পার্থ, আমরা ধারণা করছি ভোটার তালিকা হালনাগাদ করার পরেই সরকার নির্বাচন দিতে পারে। তবে এই ভোটার তালিকার কি অবস্থা তা আমরা জানি না। তবে আগামী বছরের শেষের দিকে কিংবা 2026-এর প্রথম দিকে একটা ভালো সময় নির্বাচন হতে পারে। এদিকে সরকারের পক্ষ থেকে সংস্কারের কথাও বলা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এই নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাও করা হয়েছে। আমরা সে অনুযায়ী আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। এই সংস্কার কার্যক্রমের একটা রোডম্যাপ সরকারের পক্ষ থেকে দিলে সেটি দেখা হয়তো আমরা বুঝতে পারবো যে নির্বাচনটা অ্যাকচুয়ালি কবে নাগাদ হতে পারে। আন্দালিব রহমান পার্থ, 16 বছর ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগ আমাদেরকে যে অবস্থায় রেখে গিয়েছে, এই অবস্থায় একটা জাতীয় সরকার গঠন করার সময় দাবি। সবাই মিলে আমরা কিভাবে একটা ভালো দেশ গঠন করতে পারবো কিংবা দেশ গঠনের প্রক্রিয়াটা অন্তত শুরু করতে পারবো, সেই উদ্দেশ্যেই মূলত এই জাতীয় সরকার গঠনের এই কথাটি এসেছে। কাজে আমরা মনে হয় বিএনপি এই জাতীয় সরকার গঠনের প্রস্তাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পজিটিভ একটা প্রস্তাব এবং এটা সবাই মেনেও নেবে। প্রশ্ন, আওয়ামী লীগের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি আসছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা রাজনীতি করতে দেওয়া উচিত কিনা? আন্দালিব রহমান পার্থ, আমি নিজেই বিশ্বাস করি কোন রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টা আসলে কোনো কলমের খোঁচায় হয় না, এটা ঠিক করবে দেশের জনগণ। কিন্তু আওয়ামী লীগ কিংবা কোনো রাজনৈতিক দল যদি তার বেসিক ক্যারেক্টার হারিয়ে ফেলে, হত্যাকারী রাজনৈতিক দল হিসেবেও আবির্ভূত হয় শুধু ক্ষমতায় থাকার জন্য, আমার মনে হয় এখন একটা সময় এসেছে চিন্তা করার। আসলেই যদি কোনো একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক ক্যারেক্টার থেকে দূরে সরে যায়, জনগণের কথা না বলে যদি জনগণকেই হত্যা করার প্রক্রিয়া ঢুকে যায় এবং জাতীয়ভাবে কিংবা দলীয়ভাবে তারা যদি এটাকে এন্ডোর্স করে, তখন শুধু আওয়ামী লীগ কেন, যে কোনো দলকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার একটা প্রভিশন সংবিধানে রাখা উচিত। আন্দালিব রহমান পার্থ, গণহত্যার দায়ে আওয়ামী লীগের অবশ্যই বিচার হওয়া উচিত। আওয়ামী লীগ যদি দলীয়ভাবে এই হত্যাকাণ্ডকে এন্ডোর্স করে থাকে তাহলে দলীয়ভাবে করা উচিত, আর যদি ক্ষমতায় থাকার জন্য ব্যক্তিগতভাবে করে থাকে তাহলে ব্যক্তিগতভাবে বিচার করা উচিত। মোট কথা বিচারটা করা উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের অন্যায় করার সাহস আর কেউ না পায়। আন্দালিব রহমান পার্থ খুবই পজিটিভলি দেখে, ছাত্রলীগ তো কোনো রাজনীতি করতো না। ভারত সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলছে খেলাফত মজলিস। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, সম্প্রতি ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। আজকে ত্রিপুরার রাজধানী আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনে পুলিশের সামনে হামলা চালানো হয়েছে। এতে দূতাবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করে ধৃষ্টতা দেখিয়েছে। আমরা ভারতীয় উগ্রবাদীদের এসব আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা বলেন কোন সভ্য দেশে এই ধরনের বিদেশি দূতাবাসে হামলার ঘটনা করতে পারে না। ভারতীয় পুলিশ বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি করছি অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর জন্য ভারত সরকারকে কড়া বার্তা দিতে হবে।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।